অনেকে আমার কাছে ডিএইচসিপির কথা জানতে চাইছেন। ডিএইচসিপিটা কি? ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। হোস্ট কন্ট্রোল প্রোটোকল। হোস্ট কন্ট্রোল প্রোটোকল। হোস্ট কন্ট্রোল প্রোটোকল। ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকলের মাধ্যমে যে কোনো ডিভাইস ডাইনামিক ভাবে আইপি হচ্ছে অ্যাচিভ করে। অর্থাৎ আমরা যদি ডিএসসিপিটাকে অ্যাক্টিভ করে দিই, ডিএসসিপিটা অ্যাক্টিভ করে দিলে আমাদের কোনো ডিভাইসের মধ্যে আইপি অ্যাড্রেস বসাতে হবে না। ওকে, এটা অটোমেটিক্যালি সিস্টেম বা হচ্ছে হলো গিয়ে আমার আইএসপি যারা হচ্ছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে, তারা অটোমেটিক্যালি আমার আইপিটাকে কি করে দিবে, জেনারেট করে দিবে। আইপি দুই ভাবে ক্রিয়েট করা যায়, একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্ট্যাটিক। স্ট্যাটিক আইপিটার ক্ষেত্রে আপনার যদি ভালো মতো যদি কোনো আইডিয়া না থাকে, অথবা আপনার যদি প্রপার হচ্ছে অ্যাড্রেস না থাকে, বা যদি সেম অ্যাড্রেস দুইটা হয়, তাহলে হচ্ছে হলো গিয়ে আপনার এখানে আইপি কনফ্লিকশন হবে। আইপি কনফ্লিকশন হলে আপনার হচ্ছে হলো গিয়ে ডাটা ট্রান্সমিশন কখনো হবে না, ঠিক আছে? আইপি কনফ্লিকশন হলে, যেমন আমি স্যার একটু আপনাদেরকে বলি, এখানে হচ্ছে হলো গিয়ে আমাদের কম্পিউটার 1। আচ্ছা, অনেকে হারায় যেতে পারেন যে স্যার ওয়াইম্যাক্স ওয়াইফাই পড়াইতেছেন, ডিএসসিপি পড়াইতেছেন। এগুলো আপনাদের আসতে পারে পরীক্ষায় যে ডিএসসিপিটা কি। তো এটা হচ্ছে ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এগুলো কিন্তু সবকিছুই নেটওয়ার্কিং এর আন্ডারে আসতেছে, ইন্টারনেটের আন্ডারে আসতেছে। তো এগুলো আমি যখন নেটওয়ার্ক টপোলজিস এগুলো নিয়ে ডিসকাশন করব, তখন ফাইনালি আস্তে আস্তে ডিএসসিপি, ডিএনএস এগুলো সবকিছুই আসবে। তো আমি ডিএসসিপিটার বিষয়টা বলতেছি। তো এখানে মনে করেন আমার কম্পিউটার আছে, কম্পিউটার 2। এখানে আমার আরেকটা কম্পিউটার আছে, কম্পিউটার 3। কম্পিউটার 3, ওকে? তো কম্পিউটার 3 হচ্ছে হলো গিয়ে কম্পিউটার 1, কম্পিউটার 2, কম্পিউটার 3 আছে। এখন এখানে মনে করেন আমি একটা আইপি বসাইছি, তারপর হচ্ছে 0.1.0.2। এখন 0.1.0.2। এখন দেখেন এখানে যে আইপি গুলো বসাইছি, এগুলো হচ্ছে আমার স্ট্যাটিক আইপি। এগুলো হচ্ছে আমার স্ট্যাটিক আইপি। এগুলো হচ্ছে স্ট্যাটিক আইপি, অর্থাৎ আমি ম্যানুয়ালি বসাইছি। স্ট্যাটিক আইপিতে যখন আমি হচ্ছে এগুলোতে ইন্টারনেট কানেক্টিভিটি এস্টাবলিশ করব, ইন্টারনেট কানেক্টিভিটি আমি যখন এটাতে এস্টাবলিশ করব, তো যখনই আমি ডাটা ট্রান্সমিশন করব, সরি এটা আমি ইথারনেট লিখে ফেলতে নিছিলাম, মানে ইথারনেটের কারণে ইন্টারনেট। আমি যখন ডাটা ট্রান্সমিশন করব, তখন এটাতে, এই ডিভাইসটাতে ইন্টারনেট কি করা যাবে, ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে। বাট এই দুইটা ডিভাইসে কিন্তু ইন্টারনেট অ্যাক্সেস করা যাবে না। কেন যাবে না? কারণ এদের দুইটার আইপি কি সেম। তো দুইটার আইপি যদি সেম হয়, তাহলে এখানে আমার কি হবে স্যার, আইপি কনফ্লিকশন হবে, ঠিক আছে? আইপি কনফ্লিকশন হবে, ওকে? তো আইপি কনফ্লিকশন হলে এই দুইটা ডিভাইসে কখনোই ইন্টারনেট কি করা যাবে না, অ্যাক্সেস করা যাবে না। তো স্ট্যাটিক আইপি বসাতে গেলে এই ইস্যুগুলো প্রায় সময় দেখা যায়। যেমন আমি আমার কথাই বলি, আমি যখন আইপি স্ট্যাটিক, আমার তো সব আইপি স্ট্যাটিক বসাইতে হয়। তো আমি যখন আইপি অ্যাড্রেস বসাইতে যাই, আমার হচ্ছে লিস্টগুলো দেখতে হয়, ঠিক আছে? লিস্টগুলো দেখতে হয়, ওই অনুযায়ী আমাকে আইপি অ্যাড্রেস গুলোকে দিতে হয়। তো কোনো কারণে দুইটা ডিভাইসের মধ্যে যদি আইপি সেম হয়ে যায়, তখন হচ্ছে ডাটা ট্রান্সমিশন বন্ধ হয়ে যায়। তো ওইটার ক্ষেত্রে ওই প্রবলেম সলভ করার জন্য মূলত আমাদেরকে যে ব্রডব্যান্ড কানেকশন দেয়, ব্রডব্যান্ড কানেকশন আলারা তারা হচ্ছে ডিএইচসিপি জিনিসটাকে ইউজ করে, ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল ইউজ করে, যেখানে অটোমেটিক্যালি মূলত হচ্ছে হলো গিয়ে আমার আইপি জেনারেট হয়ে যায়। যেমন আপনাদের মধ্যে অনেকে আমাকে একটা বিষয় জিজ্ঞেস করছেন যে স্যার ওয়াইফাই ল্যান গুলো কিভাবে কাজ করে। মনে করেন এটা আমার হচ্ছে হলো গিয়ে একটা ওয়াইফাই বা একটা রাউটার। এই রাউটারে এই পোর্টটা আমার হচ্ছে হলো গিয়ে ওয়ান পোর্ট, এই পোর্টগুলো আমার হচ্ছে হলো গিয়ে ল্যান পোর্ট, ঠিক আছে? এটা হচ্ছে হলো গিয়ে আমার ওয়ান,
এগুলো হচ্ছে আমার ল্যান পোর্ট, এগুলো হচ্ছে ল্যান, এগুলো হচ্ছে ল্যান। ঠিক আছে? এখন ওয়াইফাইতে যে মেইন লাইনটা আসবে আমার, ওয়ান কানেকশন যেটা আসবে, সেটা হচ্ছে হলো গিয়ে আমার একটা আইপি নিয়ে কাজ করবে, অর্থাৎ একটা স্ট্যাটিক আইপি সেখানে থাকবে। ওকে, এরপরে যে ল্যান কানেকশন গুলো আছে, এই ল্যান কানেকশন গুলো সবগুলোই হচ্ছে হলো গিয়ে কার মতো করে কাজ করবে, এগুলো হচ্ছে ডিএসসিপির মতো কাজ করবে। অর্থাৎ আমি এই ল্যান দিয়ে যখন একটা ডিভাইসকে কানেক্ট করব, এখানে এই ডিভাইসগুলো যে কানেক্ট করব, এই ডিভাইসগুলোতে আইপি গুলো কিভাবে জেনারেট হবে, আইপি গুলো ডিএসসিপি থ্রুতে তৈরি হবে, অর্থাৎ ডাইনামিক হোস্ট কন্ট্রোল প্রোটোকল। এই আইপি তো স্ট্যাটিক, এটা চেঞ্জ হবে না, কিন্তু এই যে ল্যান কানেকশন গুলো যেগুলো আমার ইথারনেট কেবল, মনে রাখতে হবে স্যার, আমরা কেবল দিয়ে কিন্তু ডিএসসিপিটাকে অ্যাক্সেস করতে পারবো, ডিএসসিপি সিস্টেমটাকে জেনারেট করতে পারবো। তো ল্যান কানেকশন গুলো যখন হচ্ছে ইথারনেট কেবল দিয়ে কানেক্ট করবো, এই লাইনগুলো কিন্তু আমাদের ইথারনেট কেবল, ইথারনেট কেবল অর্থাৎ ইউটিপি কেবল। ওকে, তো ইউটিপি কেবল দিয়ে যে ডিভাইসগুলো আমরা হচ্ছে রাউটারের ল্যান কানেকশন দিয়ে করব, সেগুলো কিন্তু আমার হচ্ছে অটোমেটিক্যালি হচ্ছে আইপি অ্যাড্রেস জেনারেট হবে, সেটা হচ্ছে আমাদের ডিএসসিপি। ওকে, এটা অটোমেটিক্যালি আমার ডিএসসিপি কানেকশন দিয়ে তৈরি হবে। যেমন স্যার আমি এটা একটু আপনাদেরকে দেখাই। আপনার হচ্ছে নেটওয়ার্ক এন্ড ইন্টারনেট সেটিংসে যাবেন, ইথারনেটে আপনি ক্লিক করলেন, যে নেটওয়ার্ক এন্ড শেয়ারিং এ ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি হচ্ছেন চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে যাবেন। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংসে এখন আপনার যদি মনে করেন লাইক এভাবে কানেক্টেড থাকে, যে আপনার রাউটারের ল্যান পোর্ট থেকে কানেকশন যদি দেওয়া থাকে, তখন আপনার জাস্ট কি কাজ করতে হবে, ল্যান কানেকশন থেকে নেওয়ার পর আপনি হচ্ছেন প্রপার্টিসে চলে যাবেন, ইন্টারনেট প্রোটোকল ভার্সন 4 এটাতে আপনি ডাবল ক্লিক করেন। তো এখানে দেখেন অপটেন আইপি বা অপটেন ডিএনএস সার্ভার অ্যাড্রেস অটোমেটিক্যালি, অপটেন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি, অপটেন এন্ড আইপি অ্যাড্রেস অটোমেটিক্যালি যদি আপনি বলে দেন, দ্যাট মিন্স আপনি হচ্ছেন ডিএসসিপি কে ট্রিগার করে দিচ্ছেন। আর ডিএসসিপি কে ট্রিগার করে দিলে আপনার আইপি অ্যাড্রেস নিয়ে টেনশন করা লাগবে না, সেটা আইএসপি থেকে অটোমেটিক্যালি সে সেটাকে কি করবে, নিয়ে নিবে। ওকে, তো ডিএসসিপি যখন অটোমেটিক্যালি মনে করেন যে আইএসপি থেকে ইয়েটাকে নিয়ে নিবে, নেওয়ার সাথে সাথে আপনার এখানে আইপি অ্যাড্রেসটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনার এটা নিয়ে কোনো কিছু কি করতে হবে না, চিন্তা করতে হবে না। আপনি এটার হচ্ছে হলো গিয়ে সবকিছু ডিটেলসে আপনি দেখতে পাবেন। ওকে, আর আরেকটা জিনিস হচ্ছে হলো গিয়ে যে আপনার সাবনেট মাস্ক আইপি অ্যাড্রেস, মানে সাবনেট মাস্ক, এটা আমি হচ্ছে আপনাদেরকে যখন নেটওয়ার্ক টপোলজি পড়াবো তখন বিষয়টা আমি ক্লিয়ার করব। এখন আমি এগুলো নিয়ে ডিটেলসে কোনো কথাবার্তা বলবো না। তো স্যার এখানে আপনাদেরকে আমি যেটা দেখাইছি, যেটা আমার দেখানোর চেষ্টা ছিল যে ডিএসসিপি জিনিসটা কি সেটা বোঝানোর চেষ্টা করছি। এবার আমি একটু হচ্ছে আপনাদেরকে ডিএনএসটা বুঝাই। হোয়াট ইজ ডিএনএস? ডিএনএস বলতে মূলত হচ্ছে ডোমেইন নেম সার্ভারকে বোঝায়, ডোমেইন নেম সার্ভারকে বোঝায়। ওকে, একটা জিনিস মনে রাখবেন, কম্পিউটার নেটওয়ার্কিং এ বা নেটওয়ার্ক কমিউনিকেশন করে নাম্বারের মাধ্যমে, নেটওয়ার্ক কমিউনিকেশন করে মূলত স্যার হচ্ছে হলো গিয়ে নাম্বারের মাধ্যমে। আদারওয়াইজ কম্পিউটার কিন্তু কোনো কাজ করতে পারে না। তো মানুষের ক্ষেত্রে মানুষ হচ্ছে হলো গিয়ে নাম্বার কিন্তু মনে রাখতে পারে না, তাই মানুষ হচ্ছে নাম ব্যবহার করে। তো ডিএনএসটা কিভাবে কাজ করে সেটা একটু বলি স্যার। এটা হচ্ছে আমাদের ডিএনএস বা ডোমেইন নেম সার্ভার, এটাও কিন্তু একটা কম্পিউটার। আর এখানে মনে করেন এটা একটা সার্ভার, এটা একটা সার্ভার, আর এটা হচ্ছে আপনার কম্পিউটার। তো আপনি আপনার কম্পিউটার থেকে ধরেন আপনার কম্পিউটারে একটা আইএসপি কানেকশন দিছে। যারা আমাদেরকে আইএসপি কানেকশন দেয়, মানে যারা আমাদের ইন্টারনেট প্রোভাইডার, তাদের কাছে কিন্তু একটা সিস্টেম থাকে যেটাকে বলা হয় রিসলভার। সেটাকে বলা হয় রিসলভার। আইএসপির কাছে থাকে, সেটাকে বলা হয় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার।
ওকে, আমরা যে এলাকাতে লোকাল কানেকশন নিই তাদেরও কিন্তু একটা রিসলভার থাকে, ওটা ওরা জানে না এটাকে রিসলভার বলে, যারা ওদের মেইন টেকনিশিয়ান তারা এই বিষয়টা জানে, নাও জানতে পারে। তো আইএসপির কাছে একটা রিসলভার নামক একটা সার্ভার থাকে, একটা সিস্টেম থাকে, ঠিক আছে, একটা সিস্টেম থাকে। তো আমরা মানুষরা হলো গিয়ে নাম মনে রাখতে পারি। তো কম্পিউটার এই যে গুগলের কথা বলেন বা ইয়াহুর কথা বলেন, ইউটিউবের কথা বলেন, তারা কিন্তু সবকিছুই হলো গিয়ে যে আইপি অ্যাড্রেসের থ্রুতে করে। কারণ এই যে আমরা পৃথিবীব্যাপী যত সার্ভারের কথা বলতেছি, প্রত্যেকটা সার্ভার মানে কি একটা ফিজিক্যাল ডিভাইস বা একটা কম্পিউটার। সেই কম্পিউটারে কিন্তু নিজস্ব কি আছে, একটা অ্যাড্রেস আছে, ইউনিক আইপি অ্যাড্রেস আছে, যেটা কারোর সাথে কারো কি করে না, ম্যাচ করে না। তো আমরা মানুষরা হলো গিয়ে নাম্বার মনে রাখতে পারি না, আমরা কি মনে রাখতে পারি, নাম মনে রাখতে পারি। তো আপনি যখন আপনার কম্পিউটারে ব্রাউজারে যান, ঠিক আছে, আপনি যখন আপনার কম্পিউটারে ব্রাউজারে যান, ব্রাউজারে আপনি ধরেন লিখলেন www.google.com। তো এটা কি আমাদের একটা ডোমেইন, ঠিক আছে, এটা কি আমাদের ডোমেইন, এটা হলো গিয়ে ডোমেইন। আর এই ডোমেইনটা যখন মানে www.google.com, এই ডোমেইনটা যখন এই রিসলভারের মধ্য দিয়ে যায়, রিসলভার এটাকে আইপি অ্যাড্রেসের, IPv4 অ্যাড্রেসের কনভার্ট করে, ঠিক আছে। অর্থাৎ ধরেন একটা লেট এক্সাম্পল হিসাবে এটা আমি ধরে নিলাম 8.8.8 একটা আইপি অ্যাড্রেস জেনারেট করে। আর এই 8.8.8 এই আইপি অ্যাড্রেসটা ডিএনএস এর কাছে যায়। তো ডিএনএস এর কাছে যাওয়ার সাথে সাথে ডিএনএস হলো গিয়ে 8.8.8 এর এগেইনস্টে কোন সার্ভারের রিকোয়েস্টটা আছে, মানে ডিএনএসটা লাইক হলো গিয়ে একটা ফোন বুক হিসেবে কাজ করে। ডিএনএসটা কি হিসেবে কাজ করে, ফোন বুক হিসেবে কাজ করে। তো ডিএনএসটা প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের জন্য সে জানে যে কোন নামটাকে সাজেস্ট করতে হবে। তখন ডিএনএসটা একটা ফোন বুক, যেখানে প্রত্যেকটা আইপি অ্যাড্রেস তার কাছে সেট থাকে। তার কাছে গুগল, পৃথিবীতে যত বিলিয়ন বিলিয়ন ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের ডোমেইন অ্যাড্রেস, অর্থাৎ ডিএনএস এর মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড যতগুলো ডিভাইস আছে, যতগুলো সার্ভার আছে বা যতগুলো ওয়েবসাইট আছে, তাদের ডোমেইন অ্যাড্রেসগুলোর আইপি অ্যাড্রেস স্টোর করা থাকে। তো তখন এটা এই 8.8.8 যখন ডিএনএস এর কাছে চলে আসে, ধরেন যে 8.8.8 ডিএনএস এর কাছে যখন এই রিকোয়েস্টটা চলে আসে, ডিএনএস ওইটার এগেইনস্টে বের করার চেষ্টা করে যে 8.8.8 এটা কোন ডোমেইন অ্যাড্রেসের। তো তখন এই আইপি অ্যাড্রেসটা যখন এই যে এর কাছে চলে আসে, ডিএনএস এর কাছে চলে আসে, তো ডিএনএস এই 8.8.8 এর জন্য কোন ডোমেইন অ্যাড্রেসটা আছে সেটাকে আইডেন্টিফাই করে। তখন সে আইডেন্টিফাই করে দেখে এটা হলো গিয়ে গুগলের গুগলের ওয়েব অ্যাড্রেস। তো তারপর ডিএনএস এই গুগলের ওয়েব অ্যাড্রেসটাকে ডিএনএস এ লোড করে, ডিএনএস এ লোড করে এটা রিসলভারের কাছে পাঠায় দেয়। রিসলভার অ্যাগেইন এই 8.8.8 এটাকে কিসে কনভার্ট করে, এটাকে হলো গিয়ে www.google.com এ কনভার্ট করে এবং তারপর কম্পিউটারে আপনার স্ক্রিনের মধ্যে ওই পেজটাকে লোড করে। তাহলে কি হইতেছে যে আপনি আপনার কম্পিউটারে ওয়েব ব্রাউজার থেকে যে ডোমেইন অ্যাড্রেসটা জেনারেট করতেছেন সেটা রিজলভারের কাছে যায়, আর রিজলভার এটাকে ডিসাইড করে আইএসপি, আপনার ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আর ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারের কাছে যাওয়ার সাথে সাথে, মানে রিজলভারের কাছে যাওয়ার সাথে সাথে রিসলভার এই ডোমেইনের জন্য যেই হলো গিয়ে আইপি অ্যাড্রেস জেনারেট করার কথা, সেই আইপি অ্যাড্রেস জেনারেট করে ডিএনএস এর কাছে সেন্ড করে দেয়। ডিএনএসটা একটা ফোন বুক, যার কাছে প্রত্যেকটা আইপি অ্যাড্রেসের এগেইনস্টে সেই ডোমেইন নামটা, তার কাছে ডোমেইন অ্যাড্রেসটা স্টোর করা থাকে।
তো যখনই ডিএনএস এর কাছে 8.8.8 ইন করলো, ডিএনএস বুঝলো যে এটা হলো গিয়ে google.com এর ওয়েব অ্যাড্রেস। তো ডিএনএস google.com এর ওয়েব অ্যাড্রেসটা কার কাছে সেন্ড করে দিছে, ডিএনএস এ লোড করছে। আর ডিএনএস এই মনে করেন যে এই google.com এর রিগার্ডিং যে ডাটাটা সেটা হচ্ছে আইপি অ্যাড্রেসটাকে কি করতেছে, রিপ্লাই করতেছে উইথ কি সহ, এটার ফ্রেম সহ। যখনই রিসলভারের কাছে যাচ্ছে, রিসলভার এই 8.8.8 এর জন্য কোন ডোমেইন অ্যাড্রেসটাকে সে রিপ্লাই নিয়ে আসছে, যে ডাটাটা নিয়ে আসছে, ফ্রেমটা নিয়ে আসছে, সেটা হলো গিয়ে www.google.com এ ট্রান্সলেট করে এবং সেটা কম্পিউটারে কি করে দেয়, লোড করে দেয়। এবার আমি হলো গিয়ে আপনাদের দেখাবো যে কিভাবে ওয়াইম্যাক্স টেকনোলজিতে ডাটা কমিউনিকেশন হয় স্যার। মানে একজন ভদ্রমহিলা যে ফোনে কথাবার্তা বলতেছে, তো সেই ফোনগুলোর মধ্যে আমাদের এই যে যেটার মধ্যে কথাবার্তা বলতেছে, লাইক হচ্ছে যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনটা আমাদের হলো গিয়ে অ্যানালগ সিগন্যাল গুলোকে স্যার ক্যারি করে। আমরা যে আমাদের মুখ দিয়ে কথাবার্তা বলি সেটা হচ্ছে অ্যানালগ সিগন্যাল। আর এই যে মাইক্রোফোনে দেখেন অ্যানালগ সিগন্যাল গুলো কিসে কনভার্ট হচ্ছে, ডিজিটালে কনভার্ট হচ্ছে। আমি আগেই বলছিলাম যে আমাদের ডিভাইস গুলো কিন্তু ডিভাইসের ভিতরে যখন যাচ্ছে সেগুলো কিন্তু আমাদের ডিজিটাল সিগন্যালে কনভার্ট হচ্ছে। আমি এখন কিন্তু পুরো ওয়াইম্যাক্স টেকনোলজিটা আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। তো এখানে দেখেন আমাদের যে কথাবার্তা আমরা বলতেছি সেটা আমাদের কথাবার্তা অনুযায়ী সেটাকে 1010 সেটাকে কনভার্ট করে নিচ্ছে। ঠিক আছে? তো আমাদের সিগন্যাল কনভার্ট হচ্ছে। তো সিগন্যাল কনভার্ট হওয়ার পর আরেকটা জিনিস একটু বলে রাখি, একটু ব্যাকে আসি। এই যে সিগন্যালটা কনভার্ট করতেছে, এখানে দেখেন এই সিগন্যালটা এখান দিয়ে যাওয়ার পর এখানে কিন্তু একটা লাইন আছে, এটা কিন্তু অ্যান্টেনার সাথে কানেক্টেড। কারণ আমাদের মুখ দিয়ে আমরা যে কথাবার্তা বলতেছি সেটা অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট হওয়ার পর এটা এই জায়গা দিয়ে যাওয়ার পর, মাইক্রোফোন দিয়ে যাওয়ার পর অ্যানালগ থেকে কিসে কনভার্ট হচ্ছে, ডিজিটালে। আর ডিজিটালে কনভার্ট হওয়ার পর এই অ্যান্টেনাটা দিয়ে সেটা কি করা হচ্ছে, ট্রান্সমিটেড করা হচ্ছে। তো অ্যান্টেনা দিয়ে যখনই ট্রান্সমিটেড করা হচ্ছে দেখেন অ্যান্টেনাতে যাচ্ছে, এই যে যেটা বলছিলাম স্যার, অ্যান্টেনা। তো অ্যান্টেনা সেই সিগন্যাল গুলোকে অ্যাম্পলিফাই করবে, অর্থাৎ হচ্ছে অ্যানালগ থেকে কিসে কনভার্ট, ডিজিটাল থেকে কিসে কনভার্ট করে দিবে, অ্যানালগে। দেখেন স্যার, অ্যান্টেনা হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ ক্রিয়েট করে। আমরা ওয়াইম্যাক্সে কি বলছিলাম, আমরা ওয়াইম্যাক্সে পড়ছিলাম হলো গিয়ে ওয়ার্ল্ড ওয়াইড মানে ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারোপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। দ্যাট মিনস ওয়াইম্যাক্স হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যাল গুলোকে নিয়ে কাজ করে। ঠিক আছে? আর এটা টাওয়ার টু টাওয়ার কি হয়, সুইচ হয়, তাই এটাকে বলা হয় ইন্টারঅপারেবিলিটি। ঠিক আছে? একটার থেকে এক জায়গায় এটাকে কি করা হয়, ক্যারি করা হয়। তো অ্যান্টেনা আমাদের যে ডিজিটাল সিগন্যাল আছে সেটাকে হচ্ছে মাইক্রোওয়েভ সিগন্যালে কনভার্ট করছে। ঠিক আছে? আর মাইক্রোওয়েভ সিগন্যাল খুবই স্ট্রং একটা সিগন্যাল, অ্যানালগ সিগন্যাল, যেটা হচ্ছে লং ডিস্টেন্স পর্যন্ত ডাটা কি করতে পারে স্যার, ট্রান্সমিটেড করতে পারে। এখন দেখেন ডাটা কি করা হচ্ছে স্যার, ট্রান্সমিটেড করা হচ্ছে। ওকে? অ্যান্টেনা যখনই সিগন্যালটাকে ট্রান্সমিটেড করতেছে, এটা ডিজিটাল সিগন্যালের গুলোর কথা বলতেছে, যে ওয়ান হলে সিগন্যাল গুলো একটা আরেকটার পাশাপাশি থাকবে, আর যদি জিরো হয় তো একটু গ্যাপ হবে। আচ্ছা, এটা কোনো ব্যাপার না। তো মোবাইল ফোন থেকে যে মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো যাচ্ছে, সেই মাইক্রোওয়েভ সিগন্যাল গুলো সরাসরি মোবাইল ফোনে কিন্তু যাইতেছে না। ঠিক আছে? এটা কখনো পসিবল না। এটা কিন্তু কখনো পসিবল না যে সরাসরি মনে করেন ফোনের মধ্যে কথাবার্তা বলবে। ওকে? আর এখানে মনে করেন সরাসরি যাবে না কেন? কারণ এখানে environmental ফ্যাক্টর আছে। কারণ এখানে মনে করেন যে obstacles থাকতে পারে বা মাইক্রোওয়েভ থাকতে পারে বা ফ্রিজ থাকতে পারে। তো সেগুলোতে মূলত হচ্ছে ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স হইতে পারে। তো যাতে আমাদের ইলেক্ট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স না হয় সেটার জন্য এই সিগন্যালটাকে হলো গিয়ে সরাসরি স্যার কিসে সেন্ড করা হয়? সরাসরি হলো গিয়ে টাওয়ারে সেন্ড করা হয়। এখানে আরেকটা জিনিস মানুষের অনেক মাথায় আসে, যেমন এটা আমি অনেক সময় মনে করতাম যে আমরা যে ফোনে কথা বলি সেই ফোনের সিগন্যালটা সরাসরি স্যাটেলাইটে যায়। স্যাটেলাইট থেকে হয়তো হচ্ছে নিয়ার অ্যাবাউট যে মনে করেন ডিভাইসটা আছে তার কাছে ট্রান্সমিটেড করা হয়। তো এই জিনিসটাও কিন্তু এখানে ভাঙায় বলছে যে আমরা যদি সিগন্যালটাকে হলো গিয়ে স্যাটেলাইটে সেন্ড করি তাহলে ওটার ডিলেশনটা কি হবে, অনেক বেশি হবে। কিন্তু কারণ স্যাটেলাইট হলো গিয়ে পৃথিবীর থেকে অনেক উচ্চতায় অবস্থান করতেছে, তো সেখান থেকে
আবার সেটা হচ্ছে যে ওই ডিসটেন্সটা অতিক্রম করে যদি আমার নিয়ার অ্যাবাউট কোনো ফোনের কাছে যাইতে চাই, লাইক হচ্ছে হলো গিয়ে আমি যদি এভাবে বলতে থাকি যে এখানে আমাদের একটা মোবাইল ডিভাইস আছে, ঠিক আছে? এখানে একটা মোবাইল ডিভাইস আছে। এখান থেকে সিগন্যালটা এটা হচ্ছে আমাদের স্যাটেলাইটের কাছে যাবে। স্যাটেলাইট থেকে সেটা হচ্ছে আমাদের মোবাইলের কাছে চলে আসবে। তো এখানে কিন্তু আমাদের ডিসটেন্সটা অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে? যেটাতে আমাদের মনে করেন যে ডাটা লস হইতে পারে অথবা কমিউনিকেশন অনেক ডিলে হইতে পারে। দেখা গেছে আমি আজ বলছি সেটা শুনতে আপনার ২ দিন পার হয়ে গেছে। সেটা হইতে পারে। কিন্তু আমরা আমরা যদি এই ২ টা মোবাইল ফোনকে একটা টাওয়ারের থ্রুতে ডাটা সেন্ড করে আরেকটা মোবাইলে সেন্ড করি, তাহলে এই তুলনায় আমাদের ডিসটেন্সটা কি লাগতেছে? কম লাগতেছে। আর এটার জন্যই মূলত হচ্ছে হলো গিয়ে আমরা WiMAX টেকনোলজিটা ব্যবহার করতেছি। ঠিক আছে? একই নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশনটা কিন্তু ফাস্ট হবে। এখন মোবাইল থেকে ডাটা যদি আমরা স্পেসে পাঠাই তখন কিন্তু এটা অন্য একটা নেটওয়ার্কে চলে যাচ্ছে। তো অ্যান্টেনার কাছে যাচ্ছে। তো অ্যান্টেনা এটা তো আমরা আমাদের বাসায় দেখি। তো এটা এখানেই বুঝাচ্ছে যদি আমরা সেটা হচ্ছে হলো গিয়ে ইয়েতে সেন্ড করি, মনে করেন যে স্যাটেলাইটে সেন্ড করার কথা বলি, তাহলে প্রবলেম হবে। এখানে আপনারা দেখেন যে এখানে প্রতি ৪ মাইল পর হচ্ছে এই টাওয়ার গুলো সেট করা আছে। এগুলোকে হচ্ছে ওয়াইম্যাক্স টাওয়ার বলে প্রত্যেকটাকে। ঠিক আছে? তো ওয়াইম্যাক্স টাওয়ার বলতেছে এগুলো প্রতিটা টাওয়ারের অ্যাপ্রক্সিমেট মিনিমাম মনে করেন কভারেজ হচ্ছে 4 মাইল। তো 4G তে সেটা আরো এক্সপ্যান্ড হইছে। তো যেটার কারণে মূলত আমরা খুব ইজি ভাবে কি করতে পারতেছি? কমিউনিকেট করতে পারতেছি। ওকে? দেখেন স্যার। আর অপটিক্যাল ফাইবারের থ্রুতেই প্রত্যেকটা টাওয়ার একটা আরেকটার সাথে কি থাকে স্যার? কানেক্টেড থাকে। তো দেখেন আমরা মাইক্রোওয়েভ সিগন্যাল সেন্ড করতেছি, সেটা আমাদের টাওয়ারের মধ্যে যাচ্ছে। টাওয়ারের মধ্যে যাওয়ার পর সেটা হচ্ছে এই টাওয়ারের মধ্যে আমাদের অপটিক্যাল ফাইবার কেবল আছে। অপটিক্যাল ফাইবার কেবল সেই সিগন্যালটাকে ক্যারি করছে। এটা আমাদের বেজ স্টেশন, এটাকে স্যার বেজ স্টেশন বলে। তো অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে সেটা হচ্ছে আরেকটা বেজ স্টেশনে গেছে এবং সেখান থেকে মাইক্রোওয়েভ সিগন্যাল কনভার্ট করে এই ফোনের কাছে কি করতেছে স্যার? সেন্ড করে দিচ্ছে। তো এইভাবে করে আমাদের খুব সহজে কমিউনিকেশনটা যাচ্ছে। তো ইয়ারফোনের মধ্যে যখন ইন হচ্ছে, ইয়ারফোন আবার কি করতেছে? সিগন্যালগুলোকে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটালে কনভার্ট করে নিচ্ছে। ওকে? তো এই কমিউনিকেশনটা খুব ইজি ভাবে করতে পারতেছে। এখন এটা কেমনে করছে সেটাও এখন ডিটেইলস এখানে দেখাবে। দেখেন। মোবাইল সুইচিং সেন্টার গত ক্লাসে কিন্তু আমি এই বিষয়টা বলছিলাম যে সুইচ করে, সিগন্যাল টাওয়ার টু টাওয়ার সুইচ করে। তো সিগন্যালটা যখন এই মনে করেন এই সেন্টারটাতে আসে, তো দেখেন সিমটা তো মোবাইল ফোনে থাকে। আর কোন নেটওয়ার্ক থেকে কোন নেটওয়ার্কে যাবে এটা মূলত এখান থেকে কি করা হয়? বিষয়টাকে সুইচ করে বের করে নেওয়া হয়। তো আপনি দেখেন এই জায়গায় আসছেন, ওই যে আগেই বলছি যে টাওয়ার টু টাওয়ার বিষয়টাকে কি করা হয়? সুইচ করা হয়। এই যে ভদ্রলোক যখনই লোকেশন চেঞ্জ করতেছে অটোমেটিক্যালি টাওয়ার গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। যখনই টাওয়ার চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই মনে করেন অটোমেটিক্যালি সিগন্যালটা কি করতেছে স্যার? সুইচ করতেছে। ওকে? তো আই হোপ আপনারা বিষয়টা স্যার বুঝতে পারছেন। তো কল দিছে, কল দেওয়ার পর ওই যে সাউন্ডটা যে শুনতে পান, তো সেই সিগন্যালটা মনে করেন এই হচ্ছে হলো গিয়ে সুইচিং সেন্টারের কাছে গেছে, মিডিয়া সুইচিং সেন্টার বা মোবাইল সুইচিং সেন্টার, সরি এমএসসি মানে হচ্ছে মোবাইল সুইচিং সেন্টার। তো সেই মোবাইল সুইচিং সেন্টারটা হচ্ছে হলো গিয়ে নিয়ার অ্যাবাউট কোথায় কোন টাওয়ারের সাথে সুইচ হয়েছে সেটাকে মূলত ফাইন্ড আউট করে। ঠিক আছে? আর ফাইন্ড আউটটা কেমনে করে? কারণ এখানে জিপিএস তো অলরেডি অ্যাড করা আছে।
মনে করেন গ্লোবাল লোকেশনটা কি করা আছে? এড করা আছে। তো যখনই আমি আমার সিগন্যালটা সেন্ড করতেছি সেটা আমার এই টাওয়ারের কাছে যাচ্ছে। মানে মিডিয়া সুইচিং সেন্টারের কাছে টাওয়ারের কাছে যাচ্ছে। টাওয়ার হচ্ছে হলো গিয়ে মোবাইল সুইচিং সেন্টারের কাছে আমার হচ্ছে ডাটাটা পাঠায় দিছে যে আমি কার কাছে কল করতে চাচ্ছি। তো সেই কলটা মানে এর কাছে এই সুইচিং সেন্টারের কাছে সেই ইনফরমেশনটা আছে যে এখন যে ফোন নাম্বারটার কাছে কলটা সেন্ড করতে হবে সেই ফোন নাম্বারটার এক্সাক্ট লোকেশনটা কোন জায়গায়। আর এখানে একটা খুবই ক্রিটিক্যাল অ্যালগরিদম ইউজ করা হয় যেটাকে বলা হয় পাথ অ্যালগরিদম। আর এই পাথ অ্যালগরিদমের মাধ্যমে সে কয়েক সেকেন্ডের মধ্যে কয়েক ন্যানো সেকেন্ডের মধ্যে এটা ক্যালকুলেট করে ফেলে। কয়েক ন্যানো সেকেন্ড না মিলি সেকেন্ডের মধ্যে এটাকে ক্যালকুলেট করে ফেলে যে আমি ধরেন যে কারো কাছে কল করতেছি সেই ফোন নাম্বারটা এক্সাক্ট লোকেশন এখন কোন টাওয়ারের কাছাকাছি আসে। তো সে সাথে সাথে ওই সিগন্যালটাকে কি করে দেয় ওই টাওয়ারের কাছে সেন্ড করে দেয় এবং ওই টাওয়ারটা অটোমেটিক্যালি হচ্ছে হলো গিয়ে ইয়েকে সুইচ করে ফেলে, সিগন্যালটাকে সুইচ করে ফেলে। এটাই হচ্ছে স্যার ওয়াইম্যাক্স টেকনোলজির সবচেয়ে বড় অ্যাডভান্টেজ যে আপনি যখনই মুভ করবেন অটোমেটিক্যালি টাওয়ার টু টাওয়ার আপনার সিগন্যাল কি হবে স্যার সুইচ হবে। আর এখন ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা দেখাবে। অর্থাৎ এটাকে স্যাম্পলিং বলে স্যার। এই ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটাকে স্যাম্পলিং বলে। ঠিক আছে? এটা স্ট্যাটিস্টিক্স এর একটা টপিক স্যাম্পলিং অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা যেটা আমি পাঠাইছি সেই ফ্রিকোয়েন্সিটা প্রত্যেকটা সিমের কিন্তু একটা নির্দিষ্ট ফ্রিকোয়েন্সি থাকে। ওই ফ্রিকোয়েন্সিটা কোন টাওয়ার ক্যাপচার করছে সেই অনুযায়ী সেটাকে কি করবে স্যার ফ্রিকোয়েন্সি দুইটাকে ম্যাচ করবে। ঠিক আছে? ধরেন আমি কল করতেছি আমার মানে আমার কোনো কাউকে কল করতেছি। যদি আমি বলি যে ধরেন এভাবে করে যদি আমি বিষয়টা একটু দেখাই আপনাদেরকে। এখানে মনে করেন একটা ডিভাইস একটা ক্যারেক্টার আছে। এটা আমাদের একটা ক্যারেক্টার যার মোবাইল ফোন আছে। এখানে আরেকটা ক্যারেক্টার আছে তার মোবাইল ফোন আছে। এখানে আরেকটা ক্যারেক্টার আছে তার মনে করেন মোবাইল ফোনটা আছে। আর এখানে আরেকজন আছে। তার কাছেও মূলত হচ্ছে মোবাইল ফোনটা আছে। এখন দেখা গেছে এ কল দিছে, ধরেন এ কল দিছে হলো গিয়ে কোনো একটা নাম্বারে লাইক 013090084420। ওকে? তো এই যে নাম্বারটা দিছে, এই প্রত্যেকটা নাম্বারের এগেইনস্ট এ একটা করে ফ্রিকোয়েন্সি আছে। তো এই নাম্বারটা শুধুমাত্র এই ফ্রিকোয়েন্সির আছে। ঠিক আছে? তো এই ফ্রিকোয়েন্সি অনুযায়ী এই ফ্রিকোয়েন্সিটা কি করবে স্যার? ম্যাচ করবে। কারণ আমি আগেই বলছিলাম যে আমরা দেখছিলাম যে সিম কার্ড থাকে। তো প্রত্যেকটা সিম কার্ড যখন ইজেক্ট করা হয় প্রত্যেকটা সিম কার্ডের এগেইনস্ট এ একটা ইউনিক ফ্রিকোয়েন্সি সেট হয়। ঠিক আছে? যেমন এই সিম কার্ডের একটা ইউনিক ফ্রিকোয়েন্সি আছে। এই সিম কার্ডের একটা ইউনিক ফ্রিকোয়েন্সি আছে। তো এই যে ইউনিক ফ্রিকোয়েন্সিটা থাকবে সেটা শুধুমাত্র অন্য আরেকটা ডিভাইসে থাকবে। যেমন আমি 13 আমার নিজের মোবাইল ফোনের নাম্বার আছে ওইটার তো আলাদা ফ্রিকোয়েন্সি আছে। আর আমি যখন এই ফ্রিকোয়েন্সিটাকে কি করতেছি আরেকটা নাম্বারে কল দিচ্ছি ওই নাম্বারটার একটা ফ্রিকোয়েন্সি জেনারেট হবে। আর ওই ফ্রিকোয়েন্সিটাকে মূলত হচ্ছে হলো গিয়ে টাওয়ার কি করবে স্যার ক্যাপচার করবে। যে কোন টাওয়ারের কাছাকাছি এই ফ্রিকোয়েন্সিটা আছে তো ওই ফ্রিকোয়েন্সি অনুযায়ী মোবাইল ফোনটাকে কি করবে লোকেট করবে আর কমিউনিকেশনটা কি হয়ে যাবে স্যার স্টার্ট হয়ে যাবে স্যার। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার, থ্যাংক ইউ।